हेलो स्टूडेंट्स, वेलकम टू ए टू जेड परीक्षा। तो आज के देखो WBCS 2025 एग्जामेर प्रिपारेशনের জন্য ম্যাথের ডেসক্রিপটিভ ক্লাস দিয়ে চলে এসেছি। ঠিক আছে, অলরেডি কিন্তু 4টে ক্লাস হয়ে গেছে, একদম ম্যাথের চ্যাপ্টার ধরে ধরে ইজি টু অ্যাডভান্স লেভেল। ঠিক আছে, বেসিক টু অ্যাডভান্স লেভেল একদম লিখে লিখে ডেসক্রিপটিভভাবে কিন্তু ম্যাথের ক্লাস করানো হচ্ছে। যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি, ক্লাসগুলো দেখে নিও, অনেক অনেক কিন্তু হেল্প হবে। কারণ শর্ট ট্রিকে এতদিন করে এসেছো, এরপর তোমাদের ডেসক্রিপটিভ শিখতে হবে। অনেকেরই ডেসক্রিপটিভের সমস্যা হয়, কীভাবে কী লিখবে না লিখবে, তো সমস্ত কিছু কিন্তু তোমরা এই ক্লাসে পেয়ে যাবে। একদম লাইন বাই লাইন লিখে কিন্তু তোমাদের ক্লাসটা করিয়ে দেওয়া। আর তোমরা অনেকে দেখছো কিন্তু লাইক করছো না, যদি দেখো ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। হ্যাঁ, তোমরা লাইক করলে ভালো লাগে যে না তোমাদের জিনিসটা বোধগম্য হচ্ছে, তো লাইক করে দিও। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকের ক্লাসটা। আজকে হলো এটা 5 নম্বর ক্লাস। ঠিক আছে, দেখো আজকের প্রশ্নটা কি বলেছে, একটি বিদ্যালয়ে 660 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর অনুপাত 13:9। তাহলে একটা বিদ্যালয়ে ছাত্রছাত্রী কত রয়েছে? 660 জন। তাদের অনুপাত কত? ছাত্রছাত্রীর অনুপাত 13:9। কিছুদিন পর 30 জন ছাত্রী ও কিছু ছাত্র, এটাই মনে রাখবে, ঠিক আছে, কিছু ছাত্র যোগদান করলে ছাত্র ও ছাত্রীর অনুপাত হয় 4:3। কতজন ছাত্র যোগদান করেছে এটা আমাদেরকে বার করতে হবে। তো কিভাবে আমরা লিখব? প্রথমে লিখব একটি বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 660 জন। বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত। আচ্ছা, ছাত্র ও ছাত্রীর সংখ্যার কথাটা এখানে উল্লেখ করবে, কারণ যদি তুমি লেখো ছাত্র ও ছাত্রীর অনুপাত তাহলে একজনও হতে পারে। ঠিক আছে, তাহলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত কত? 13:9। সুতরাং ছাত্রদের সংখ্যার আনুপাতিক ভাগ হার কত? 13/13+9। ঠিক আছে, যারা আজকে প্রথম দেখছো ক্লাসটা তারা অবশ্যই কিন্তু অনুপাত সমানুপাত নিয়ে সমস্যা থাকলে প্রিভিয়াস ক্লাস একদম প্রথম দিনের ক্লাস থেকে দেখো, কারণ প্রথম দিকে আমরা ইজি অঙ্কগুলো করে এসেছি। আর 4 নম্বর এবং 4 নম্বর ক্লাস থেকে হলো মডারেট টু হাই লেভেলের অঙ্কগুলো কিন্তু আছে। তো বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু একদম ডে 1 থেকে অঙ্কগুলো করো। আর ডেসক্রিপটিভের জন্য একটা মোটা অঙ্ক খাতা তৈরি করো, যেখানে তোমার চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক এরকমভাবে কিন্তু করা থাকবে। ঠিক আছে, কারণ এক্সামের আগে কোন বই দেখবো, এই বই দেখবো ওরকম করলে কিন্তু হবে না। একটা খাতার মধ্যে ফ্রেশভাবে সমস্ত অঙ্কগুলো কিন্তু রাখতে হবে। তাহলে কত হচ্ছে? 13/9, 10, 11, 12, 2 হাতে 1, 2, 22, 13/22। তাহলে আর কি লিখব? সুতরাং ছাত্রীদের সংখ্যার আনুপাতিক ভাগহার 9/13 + 9 = 9/22। সুতরাং বিদ্যালয়ে ছাত্রদের সংখ্যা কত হবে? কত ছিল? 13/22 ইন্টু 660, তাই তো? তাহলে কাটাকাটি করলে 22 দিয়ে যদি আমরা কাটি
3 দিয়ে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, একটা 0, তাহলে 3 তেরো 39, 390 জন। ঠিক আছে, সুতরাং বিদ্যালয়ে ছাত্রীদের সংখ্যা 9/22 ইন্টু 660। তাহলে সেমভাবে যদি আমরা কাটি 22 দিয়ে, এখানে হবে 30, 3 নং 27, 270 জন। এবারে অঙ্কটায় কি বলেছে দেখো, তাহলে আমরা ছাত্র সংখ্যা পেয়ে গেলাম, এদিকে ছাত্রী সংখ্যা পেয়ে গেলাম। এবারে কি বলেছে, বলেছে কিছুদিন পর 30 জন ছাত্রী যোগদান করলো। তাহলে আমরা সেন্টেন্সটা লিখে ফেলি। ইনফরমেশন, কিছুদিন পর 30 জন ছাত্রী যোগদান করলো। সুতরাং নতুন ছাত্রী সংখ্যা হলো, আগে কতজন বেরোলো ছাত্রীর সংখ্যা? 270। তাহলে 270 যোগ 30, অবশ্যই কিন্তু এককে এখানে জন কথাটা লিখবে। তাহলে 270 30 কত হয়? 300 জন। আচ্ছা, একটা জিনিস গুলিয়ে ফেলবে না, এখানে কিন্তু ছাত্র আগে আছে, ছাত্রী পরে আছে। ঠিক আছে, তার মানে এটা ছাত্র এটা ছাত্রী, কিন্তু এই জায়গাটায় কিন্তু উল্টে দিয়েছে, ছাত্রীটাকে আগে দিয়ে দিয়েছে, ভুল যেন না হয়। এবার বলেছে কিছু ছাত্র যোগদান করলে, এবার কিছুটা আমরা কি করে বার করব? ধরি নতুন করে x জন ছাত্র যোগদান করলো। ঠিক আছে, সুতরাং নতুন ছাত্র সংখ্যা কত? 390 যোগ x জন। ঠিক আছে, আচ্ছা এবারে কি বলেছে, এই যে নতুন ছাত্র যোগদান করলো, যোগদান করার পরে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হয়? 4:3। তাহলে এটাও একটা ইনফরমেশন। নতুন ছাত্র ও ছাত্রী যোগদান করায়, এখানে কোনটা আগে আছে? ছাত্র ও ছাত্রীর অনুপাত। যোগদান করায় ছাত্র ও ছাত্রীর অনুপাত হয় 4:3। সুতরাং প্রশ্নানুসারে, ঠিক আছে, ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:3। তাহলে ছাত্র সংখ্যা কত? 390 যোগ x ইস্টু ছাত্রী কত বেরিয়েছে? 300 জন। 300 ইজ ইকুয়াল টু 4:3, और 390 प्लस x डिवाइडेड बाई 300 इज इक्वल टू 4/3, और এবার ক্রসে গুণ হবে
390 ইন্টু সরি প্লাস এক্স ইন্টু 3, ইন্টুটা না দিলেও হয়, ইন্টু সাইনটা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 300 ইন্টু 4। তারও ইজি করে দিই আমরা ব্যাপারটা। 300 দিয়ে এখানে 3 দিয়ে 300কে কাটলে কত হবে? 100, ঠিক আছে। और 390 प्लस एक्स इज इक्वल टू 400 और एक्स इज इक्वल टू 400 माइनस 390 इज इक्वल टू 10, ठीक है, और x इज इक्वल टू 10। সুতরাং নতুন 10 জন ছাত্র যোগদান করেছিল, ঠিক আছে। এবারে দেখো এই সেন্টেন্সটা লেখার পরেও কিন্তু তোমাকে এখানে উত্তর বলে একটা কথা লিখতে হবে। যদি মনে করো যে না আমি তো এটা লিখেই দিয়েছি, আমার তো আর লেখার দরকার নেই, এটা কিন্তু ভুল। এই যে উত্তরটা লিখবে না, এতে কিন্তু তোমার পার্ট নাম্বার কাটা যাবে। দিয়েছে কতজন ছাত্র যোগদান করে, তাহলে উত্তরে লিখবে 10 জন ছাত্র যোগদান করে, দাঁড়ি, ব্যাস কমপ্লিট, ঠিক আছে। এটুকু যদি লেখো তাহলে তুমি ফুল 5 মার্কস পাবে। নাহলে কিন্তু দেখা গেলো 4.5 বা 4 নম্বর দিয়ে দেবে, 1 নম্বর কেটে নেবে। পরের অঙ্ক দেখো, বলেছে একটি পরিবারে চাল ও গমের খরচের অনুপাত 7:3। খুব ভালো করে অঙ্কটা বুঝবে, সহজ অঙ্ক, কিন্তু প্রশ্নটা এমন ঘুরিয়ে দেওয়া তোমাদের মনে হবে অনেক কঠিন হয়তো অঙ্কটা। বর্তমানে চালের দাম 2:3 অনুপাতে এবং গমের দাম 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। বর্তমানে ওই পরিবারে চাল ও গমের খরচের অনুপাত কত? তাহলে চাল ও গমের খরচের অনুপাত কত? 7:3। তাহলে আমাদের কাজ কি? প্রথমে ইনফরমেশনগুলো লেখা। তাহলে লিখবো হলো একটি পরিবারে চাল ও গমের খরচের অনুপাত 7:3, ঠিক আছে। তার মানে আগে যদি চাল কিনতে 7 টাকা লাগতো, গম কিনতে কত লাগতো? 3 টাকা, ঠিক আছে। আচ্ছা, বর্তমানে চালের দাম 2:3 অনুপাতে বৃদ্ধি পায়। বর্তমানে চালের দাম 2:3 অনুপাতে বৃদ্ধি পায়, ঠিক আছে। বর্তমানে চালের দাম 2:3 অনুপাতে বৃদ্ধি পায় মানে কি? মানে আগে যদি দাম 2 টাকা থাকতো, এখন দাম হচ্ছে কত? 3 টাকা, ঠিক আছে। খুব ভালো করে বুঝবে, স্কিপ করবে না। দেখো এই অঙ্কগুলো যদি স্কিপ করে যাও না, যে না আমি অঙ্কটা টুকে নিই তাহলেই হয়ে যাবে, টুকলে কিন্তু পরীক্ষায় পারবে না। তোমাকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। পাটিগণিত মানেই হলো কনসেপ্ট ক্লিয়ার। যার কনসেপ্ট ক্লিয়ার সে কিন্তু লিখতে পারবে। এই যে ধরো যে আমি লিখছি এগুলোকে আমি মুখস্থ করে রেখেছি না, আমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ার। এই জন্য কিন্তু কোথায় কি লিখতে হবে না হবে এগুলো কিন্তু আমার জানা রয়েছে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু বুঝতে হবে। তাহলে বর্তমানে চালের দাম 2:3 অনুপাতে বৃদ্ধি পায় মানে কি? আগে যদি 2 টাকা ছিল, এখন কত হয়েছে? 3 টাকা। আচ্ছা, সেমভাবে বর্তমানে গমের দাম 4:5 অনুপাতে বৃদ্ধি পায়, মানে আগে গমের দাম 4 টাকা থাকলে এখন কত হয়েছে? 5 টাকা। আচ্ছা, বলেছে বর্তমানে ওই পরিবারে চাল ও গমের খরচের অনুপাত কত? আচ্ছা, তাহলে পরিবারে চাল আর গমের খরচের অনুপাত কত ছিল? 7:3। তাহলে অর্থাৎ এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝবে।
চালের দাম, আচ্ছা এটা আমি আগে একটু লিখে নিই, এটা এইভাবে না করে ধরি পূর্বে চালের দাম ছিল 2x টাকা। চলো এটা এক্স না ধরলেও হয়, তবু আমি এক্স ধরছি, কারণ এক্স না দিলে আমি এখানে টাকা কথাটা লিখতে পারবো না, যেহেতু এখানে 2:3 অনুপাত, তো আমি এটাকে 2 টাকা লিখতে পারি না, এটা 2 একক টাকা এরকম হতে পারে আর কি, সেটা 20 হতে পারে, 200 হতে পারে, ঠিক আছে। তো 2x টাকা আমরা লিখলাম। পূর্বে চালের দাম ছিল 2x টাকা, তার মানে কি চাল কিনতে কত টাকা খরচ হতো? 2x টাকা, তাই তো? যেটা চালের জন্য খরচ হচ্ছে তার মানে কি সেটাই চালের দাম। তো পূর্বে চালের দাম ছিল 2x টাকা, বৃদ্ধি পেয়ে হয় 3x টাকা। পরিবারের চালের জন্য খরচ হতো 7x টাকা। তো এই তিনটে জিনিস কি করলাম আমরা? ধরে নিলাম। আচ্ছা, তাহলে এবার যদি একটু ঐকিক নিয়মে করি তাহলে ব্যাপারটা কীরকম হবে দেখো। সুতরাং চালের দাম, দাম না লিখে এখানে মূল্য লেখো, আরও বেশি সুন্দর লাগবে। চালের মূল্য 2x থেকে বৃদ্ধি পেয়ে হয় 3x টাকা, ঠিক আছে। মানে ধরো এখন আমাদের এখানে ধরো 40 টাকা 50 টাকা কেজি চাল, হ্যাঁ। এবার তুমি যদি এখানে 2 কেজি চাল কেনো, তোমার কত হচ্ছে? 100 টাকা খরচ পড়ছে। ধরো 50 টাকা কেজি চাল, এটা ভালো করে বুঝবে। চালের কেজি হলো 50 টাকা পার কেজি, ঠিক আছে। তোমার বাড়িতে লাগছে 2 কেজি চাল, তার মানে তোমার কত টাকা খরচ হচ্ছে? 50 দুগুণে 100 টাকা, এটা তোমার টোটাল খরচ। এই 100টা হলো আমাদের 7x, ঠিক আছে। আর এই 2xটা হলো আমাদের 50। এবারে চালের দাম ধরো বেড়ে গেল, বেড়ে কত হয়ে গেল? 50-এর থেকে হয়ে গেল 60 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের খরচ কত হবে তখন? 120 টাকা। তো এটা এই 120 টাকাই আমরা বার করতে হবে। 60 হলো 3x, ঠিক আছে। 60 মানে এখানে হলো 3x, তাহলে 2x থেকে বেড়ে 3x হয়েছে, তাহলে এই খরচটা বেড়ে কত হবে? 2x থেকে বৃদ্ধি পেয়ে হয় 3x টাকা। সুতরাং আচ্ছা 2x টাকা থেকে, টাকা কথাটা এখানে লেখা হয়নি, 2x টাকা থেকে বেড়ে বৃদ্ধি পেয়ে হয় 3x টাকা। সুতরাং 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয় 3x/2x টাকা। সুতরাং খরচ হতো কত? 7x। 7x টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয় 3x/2x ইন্টু 7x টাকা। অবশ্যই টাকা কথাটা লিখবে। আচ্ছা, x কেটে গেল, তাহলে কত হচ্ছে? 3 সাথে 21x/2 টাকা, ঠিক আছে। তাহলে এটা আমরা কি পেলাম? যে বর্তমানে চালের দামটা বেড়ে কত হচ্ছে? 7x থেকে বেড়ে হচ্ছে 21x/2, মানে এটাকে আমরা 120-র সঙ্গে তুলনা করতে পারি। কোনো অঙ্ক যদি কোথাও বুঝতে ডাউট হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে ম্যাম এই অঙ্কটা বুঝতে পারিনি। তাহলে আমি কি করব, আমি আবার নেক্সট ডে যখন অঙ্ক করাবো তার আগে ওই অঙ্কটা একবার বলে দেবো। আচ্ছা, সেমভাবে আমরা এবার গমেরটা বার করব। তাহলে কি লিখব?
আচ্ছা, গমেরগুলো এবার আমাদের ধরে নিতে হবে। এই যে তোমাদের হয়তো মনে হতে পারে যে একই তো জিনিস, এবারে এইটা ডাইরেক্ট করি না। যখনই তুমি এই ধরে নেওয়ার এই জায়গাটা স্কিপ করে যাবে তখনই কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। তাহলে গমের মূল্য কত বলেছে? 4:5 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। তাহলে ধরি পূর্বে গমের মূল্য ছিল 4x টাকা, বর্তমানে গমের মূল্য 5x টাকা। পূর্বে পরিবারের গমের জন্য খরচ হতো কত বলেছিল? 7:3, তার মানে 3x টাকা। ঠিক আছে, তাহলে ধরার জিনিসটা ধরে নিলাম, কারণ আমি দুম করে তো 4x 5x করতে পারি না। আমি 4xটা কোথা থেকে পেলাম, 5xটা কোথা থেকে পেলাম, এটা কিন্তু তোমাদের বলতে হবে। তাহলে গমের মূল্য কত হচ্ছে? গমের মূল্য 4x থেকে বৃদ্ধি পেয়ে হয় 5x টাকা। তাহলে আমরা এবার কি লিখব? গমের মূল্য 4x টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয় 5x টাকা। সুতরাং 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয় 5x ডিভাইডেড বাই 4x টাকা। সুতরাং 3x টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয় 5x বাই 4x ইন্টু 3x টাকা। ঠিক আছে, তাহলে এটা x কেটে যাবে, কত হবে? 3×5 = 15x বাই 4, তাহলে ইজ ইকুয়াল টু 15x বাই 4 টাকা। তাহলে বর্তমানে গমের জন্য কত টাকা খরচ হচ্ছে? 15x বাই 4, আর বর্তমানে চালের জন্য কত খরচ হচ্ছে? 21x বাই 2। এবার এখানে কি চেয়েছে? বর্তমানে ওই পরিবারের চাল ও গমের খরচের অনুপাত কত হবে। তাহলে সুতরাং বর্তমানে ওই পরিবারের চাল ও গমের খরচের অনুপাত কত হবে? 21x ডিভাইডেড বাই 2 ইস টু 15x ডিভাইডেড বাই 4। ঠিক আছে, ইস টু মানে কি হয়? ভাগ হয়। আচ্ছা, আমি এটা একদম ভেঙে ভেঙে করে দেখাবো, পাশাপাশি কাটবো না, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। পাশাপাশি কাটলেও অসুবিধা নেই, আমি দেখিয়ে দিই তাহলে রাফে কীরকম হয়। দেখো, 21x বাই 2 ইস টু মানে হলো বড় করে একটা ভাগ হবে 15x বাই 4। এবার নিচে যেটা থাকে সেটা কি হয়? উল্টে যায়। 21x বাই 2 ইন্টু 4 বাই 15x। x কেটে যাবে, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 5 15। ঠিক এরকম হবে কাটাকাটিটা, কিন্তু আমরা পাশাপাশিই কাটবো। তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 5 15। এদিকে x কেটে গেল, তাহলে আমরা কত পাচ্ছি? 7:5/2। ঠিক আছে, এবারে এই যে 7:5/2, এটাকে তো আমাদের প্রকৃত ভগ্নাংশে আনতে হবে, তাই তো? তাহলে কি করব? ইজ ইকুয়াল টু 7 × 2 = 5/2 × 2। 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 7 দুগুণে 14:5। তাহলে অনুপাত কত পেলাম?
14:5। এই 2 দিয়ে কেন গুণ করলাম আশা করি বুঝতে পেরেছো যে এই 2টাকে আমাকে তাড়াতে হবে। তাড়াতে গেলে এখানে কি করতে হবে, এখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবার আমি তো একদিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি না, যেহেতু এটা আমার ভাগ প্রক্রিয়ায় আছে, যে আমি যদি এদিকে 2 দিয়ে গুণ করি এদিকেও আমার 2, তাহলে 2 2 কেটে ব্যাপারটা কি একই থাকবে। মানে এখানেও আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানেও 2 2 2 কেটে যাবে। তো ভগ্নাংশটাকে মানে সঠিকভাবে আনার জন্য এই কাজটা করলাম। কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে। আচ্ছা, এবার নেক্সট অঙ্ক দেখো, বলেছে এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 3:4। এ এর আয় ইস্টু বি এর আয় কত, 3:4। তাদের আয় এবছর 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। মানে কি, এ এর আয় 2:3 অনুপাতে বৃদ্ধি পায়, মানে আগে যদি আয় হতো 2 টাকা, এখন কত হচ্ছে 3 টাকা। আর বি এর আয় 4:5 অনুপাতে বৃদ্ধি পায়, মানে আগে যদি তার 4 টাকা আয় হতো, এখন আয় হচ্ছে 5 টাকা। যদি এবছর তাদের মোট আয় হয় 28,500 টাকা, তবে এবছর এ এর আয় কত। দেখো এই অঙ্কটার সঙ্গে আগের অঙ্কটা কিন্তু অনেকটা সিমিলার, ঠিক আছে। এখানে কি বলেছিল, চাল আর গমের খরচের অনুপাত 7:3, এখানে বলেছে এ আর বি এর আয়ের অনুপাত 3:4। আচ্ছা, এবারে বলেছে কি চালের দাম 2:3 অনুপাতে বাড়ে। আচ্ছা, এরটা কত, 2:3 অনুপাতে বাড়ে। আর এদিকে বলেছে গমেরটা 4:5, এখানে বলেছে বি এরটা 4:5। কিন্তু আলাদা কোন জায়গায় বলেছে, তাদের মোট আয় বলে দিয়েছে হলো 28,500। তো লেখাগুলো প্রথম দিকের যে লেখাগুলো আর কি, লেখাগুলো কি হবে, সেম টাইপেরই হবে, ঠিক আছে। এটা দেখে দেখে তোমরা লিখবে, ওই জন্য আমি আর এটা লিখছি না, ঠিক আছে, এটা নিজেরা লিখবে। এবার কোন জায়গা থেকে আমি করিয়ে দেবো সেটা তোমাদের বলে দিই। দেখো তাহলে এর ক্ষেত্রে আমরা কি পাবো, আচ্ছা আমি একটু বলে দিই, এটা শুরুর লেখা কোশ্চেন নাম্বার 16, ঠিক আছে। তাও যদি লিখতে না পারো আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 2x থেকে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে 3x, 1 থেকে বৃদ্ধি পেয়ে হবে 3x/2। একদম এইভাবে কিন্তু করবে না, ঠিক আছে। এই লেখাটা কি আমরা এখানে যেভাবে লিখেছি যে 2x টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয় 3x টাকা, ঠিক সেমভাবে লিখবে। একই লেখা বলে আমি ডবল করে রিপিট করে লিখে সময় নষ্ট করছি না, যাতে আমরা আরেকটা অঙ্ক ভালো করতে পারবো। আমি জাস্ট এখানটা এটুকু দেখিয়ে দিচ্ছি। তাহলে 3x/2, আর এদিকে এর কত ছিল, আগে ছিল 3x, তাহলে 3x এ কত হবে 3x/2x ইন্টু 3x, x কেটে গেল, এদিকে হবে তাহলে 9x/2, ঠিক আছে। 9x/2টা কি পেলাম, তাদের এর এখন কত খরচ হয় বর্তমানে। আচ্ছা, মানে এখন কত আয় হয়, তাহলে 9x/2 টাকা, এটা হলো এ। আচ্ছা, বি এর ক্ষেত্রে কি হবে, বারবার কিন্তু বলছি লেখাটা সেম টু সেম আগের অঙ্কের মতো হবে। বি এর ক্ষেত্রে আমরা কি পাবো, আমি একবারে করছি 5x/4x ইন্টু 4, x কেটে গেল, 4 কেটে গেল, টোটাল পাবো হলো 5x টাকা। তাহলে বি এর আয় কত হচ্ছে 5x টাকা। এবারে বলেছে যে এবছর তাদের মোট আয় 28,500 টাকা। এবারে আমরা আজকের লেখাটা শুরু করব। এবছর তাদের মোট আয় 28,500 টাকা। সুতরাং প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি, 9x/2 প্লাস 5x ইজ ইকুয়াল টু 28,500। কারণ এর আয় কত পেলাম বর্তমানে 9x/2, আর বি এর আয় কত পেলাম 5x, তাহলে তাদের মোট আয় বলেছে এত, তাহলে দুটো যোগ করলেই হয়ে যাবে অর, তাহলে লসাগু কত 2, 2 1 কে 2, 9x থাকবে, প্লাস 1 2 2, 5 2 5
10x इज इक्वल टू 28,500 और 19x डिवाइडेड बाई 2 इज इक्वल टू 28,500 और 19x इज इक्वल टू 28,500 इंटू 2 এটা নিচেরটা ওপাশে গেলে গুণ হয়ে যাবে और x इज इक्वल टू কত পাচ্ছি 28,500 इंटू 2 ডিভাইডেড বাই 19 ঠিক আছে। চেয়েছে কি অঙ্কটাতে চেয়েছে তবে এবছর এ এর আয় কত, তার মানে আমার ভ্যালু কত লাগবে 9x বাই 2 লাগবে। তাহলে x এর ভ্যালু এত পেলাম, সুতরাং 9x বাই 2 মানে 9 বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 9 বাই 2 ইন্টু 28,500 ইন্টু 2 ডিভাইডেড বাই 19। তাহলে 2 2 কেটে গেল, 19 দিয়ে যদি এটাকে কাটি কত হবে 19 একে 19, 20 21 22 23 24 25 26 27 28 9 5 5 19 95 1500। তাহলে এবার 15 9 15 135 0 0। তাহলে 9x বাই 2 আমরা কত পাচ্ছি 13,500। তাহলে এটা কি এবছর এর আয়। তাহলে সুতরাং এবছর এর আয় 13,500 টাকা। আশা করি বুঝতে পেরেছো। যারা দেখছো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে। তোমরা দেখছো অনেকে লাইক করছো না, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, ঠিক আছে। কমেন্ট লাইক এগুলো যদি করো তাহলে কি অঙ্কগুলো আরও অনেকের মধ্যে ছড়িয়ে পড়বে, অনেকের হেল্প হবে, কারণ ডেসক্রিপটিভ প্যাটার্ন অনেকেরই এখন প্রবলেম হয়, অনেকেরই। তাহলে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি, নেক্সট ক্লাসে আমরা আরও অঙ্ক দেখব, ঠিক আছে। আর যারা প্রিভিয়াসগুলো দেখোনি অবশ্যই প্রিভিয়াসগুলো কিন্তু দেখে নিও। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।